আজ আমরা যাদের নিয়ে কথা বলতে বসেছি তারা বয়সে ছোট হলেও বুদ্ধিতে নয়, কৌতূহলে নয়, উপস্থিত বুদ্ধিতেও একেবারেই নয়। কখনো কখনো তাদের বুদ্ধিমত্তার কাছে হার মানতে বাধ্য হয় বড়রাও। তবে সেই বড়রা বেশিরভাগ ক্ষেত্রেই খলনায়ক অর্থাৎ ভিলেন। আজ আমরা কথা বলছি কিশোর গোয়েন্দাদের নিয়ে, এবং যে সমস্ত গোয়েন্দাদের সহকারীরাও কিশোর বা তরুণ তাদের নিয়ে। আমরা যাকে পেয়েছি এই নিয়ে কথা বলার জন্য, তিনি নিজে তো একজন লেখিকা, জনপ্রিয় লেখিকা, এবং তিনি গোয়েন্দা গল্পও লিখেছেন এবং ছোটদের গল্প লেখার জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও পেয়েছেন দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মৃতি পুরস্কার। তিনি দীপান্বিতা রায়। আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা দীপান্বিতা রায়। দিদি নমস্কার, আমাদের স্টুডিওয়ে স্বাগত। নমস্কার, সব শ্রোতা বন্ধুদের নমস্কার এবং অভিনন্দন। সরাসরি প্রশ্নে চলে যাই দিদি। কিশোর গোয়েন্দা বলতে কি ছোটদের উপযোগী কাহিনীকেই বলে, নাকি ছোটরা নিজেদের বুদ্ধিমত্তায় রহস্য সমাধান করছে সেটাকে আমরা বলতে পারি? মানে এমনও তো হয় যে কোনো কিশোর বা কিশোরী বুদ্ধিমত্তার সাহায্যে এমন কোনো রহস্য সমাধান করছে যেটা হয়তো গল্পটা হয়তো বড়দের উপযোগী বা বিষয়টা হয়তো বড়দের উপযোগী। কি বলবেন আপনি এই নিয়ে? দুটোই হয় আসলে, কারণ এই গোয়েন্দা গল্প যেগুলো ছোটদের জন্য, মানে কিশোরদের জন্য গোয়েন্দা গল্প খুব ছোটদের জন্য তো লেখা হয় না, কিশোর বা তরুণদের জন্য যে গোয়েন্দা গল্প লেখা হয় তার দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যেখানে বড়রা গোয়েন্দা, যেরকম ফেলুদা, যেরকম জয়ন্ত মানিক, যেরকম বিমল কুমার, ব্যোমকেশ, এরা সবাই হচ্ছে বড় গোয়েন্দা, মানে বয়স ফুল গ্রোন একজন মানুষ যিনি গোয়েন্দা। এবং তিনি একটা সমস্যাকে সমাধান করছেন, তিনি একজন দুষ্কৃতীকে ধরছেন। এটা হচ্ছে এক ধরনের গোয়েন্দা গল্প। আরেকটা ধরনের গোয়েন্দা গল্প হচ্ছে যেখানে কিশোর তরুণ এরা গোয়েন্দা, এরা সমস্যাটার মধ্যে যাচ্ছে, এরা ক্রিমিনালকে বা যে অন্যায় করেছে দুষ্টু লোককে ধরার একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছে। একটা পার্থক্য কিন্তু হয়। প্রথমত হচ্ছে যে কিশোর গোয়েন্দারা যখন, দুটো গল্পই কিন্তু পাঠকরা উপভোগ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ দুপক্ষেরই সমান জনপ্রিয়তা। কিন্তু যখন একটা কিশোর গোয়েন্দা বা তরুণ গোয়েন্দা আসছে, তখন বাচ্চাদের পক্ষে, ছোটদের পক্ষে তার সঙ্গে রিলেট করাটা সহজ হয়। মানে নিজেকে সেই জায়গায় বসিয়ে একটা সমস্যাকে দেখা, সেটা তার পক্ষে সহজ হয়। এখানে কিন্তু আমি বলবো যে লেখকের একটা খুব বড় ভূমিকা থাকে। কারণ একজন তরুণ যখন গোয়েন্দা, তখন তার যে মুখের ভাষা বা তার যে শরীরের ভাষা, সেগুলো কিন্তু সব তার মতো হতে হবে, এবং সমস্যা এবং সমস্যার সমাধান সেটাও কিন্তু তার মতো করেই হতে হবে। মানে একটা 14-15 বছরের ছেলে বা মেয়ে যেভাবে ভাবতে পারে, যতটা ভাবতে পারে, সেই ভাবনাটার থেকেই কিন্তু সমস্যাটা সমাধান করার দিকে এগোতে হবে। যদি দেখা যায় যে একটা বাচ্চা ছেলে সমস্যার সমাধান করছে, কিন্তু ঘটনাটা বা সমস্যার সমাধানটা যে পথে এলো সেটা একজন বয়স্ক মানুষ সেভাবে ভাবতে পারে, তাহলে কিন্তু সেটা ভালো হয় না এবং সেটা বাচ্চাদের উপযোগীও হয় না, উপভোগ্য হয় না একেবারে। আরেকটা মজার জিনিস হয়, যেটা সবসময় করতে হয় লিখতে হলে, সেটা হচ্ছে যে ছোটদের যখন লেখা হচ্ছে, মানে যখন কিশোররা যখন হচ্ছে নায়ক, তারা যখন গোয়েন্দা হচ্ছে, তখন সমস্যাটার উদ্ভব হয় কিন্তু কৌতূহল থেকে। কারণ কিউরিওসিটি হচ্ছে এই বয়সের ছেলেমেয়েদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মানসিক অবস্থা। ওই বাড়িটা থেকে কে আলো ফেলছিল, ওখানে কে দাঁড়িয়েছিল, আচ্ছা এই লোকগুলো কোথায় যাচ্ছে, এই যে কৌতূহল, এই প্রশ্ন থেকে কিন্তু গোয়েন্দা গল্পটা শুরু হচ্ছে। সবসময় দেখবে, তুমি লক্ষ্য করলে যে এই ধরনের গোয়েন্দা গল্পগুলো সবসময় এই জায়গা থেকে শুরু হয়। উল্টো দিকে যখন বড়রা গোয়েন্দা, তখন কিন্তু জিনিসটা অ্যাসাইন্ড হয়, মানে তাকে একজন কেউ এসে বললো যে আমার এই সমস্যাটা হয়েছে, যেরকম ফেলুদাকে মুকুলের বাবা এসে বলছে যে এরকম সমস্যা হয়েছে, বা কেউ একটা কিছু হারিয়ে গেছে, তাকে গোয়েন্দাকে কাজে লাগানো হচ্ছে যে এই ওটা উদ্ধার করার জন্য, খুনি ধর। অনেক সময় গোয়েন্দা নিজেও একটা কিছু জেনে বা বুঝে হয়তো সেটার মধ্যে গেলেন, এবং সেখানে একটা টাকা পয়সার ব্যাপার থাকে, সেই গোয়েন্দাটা পারিশ্রমিকের ব্যাপার থাকে, কারণ যাই হোক না কেন তিনি তো, তার তো সেটা পেশা। ঠিক এইটা ছোটদের ক্ষেত্রে হয় না। ছোটদের ক্ষেত্রে একটা পর্যটক হয়তো সাহসিকতার জন্য একটা পুরস্কার পেল। এই লেখার ক্ষেত্রে আমি লেখকের দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এই দুটো কিন্তু এইভাবে পার্থক্যটা হয়। অর্থাৎ
বড়দের গোয়েন্দার ক্ষেত্রে সাধারণত যেটা হয়, সমস্যা নিজে পায়ে হেঁটে খানিকটা হলেও গোয়েন্দার কাছে পৌঁছচ্ছে, কিন্তু ছোটরা যেহেতু কৌতূহলী, তারা যেহেতু বিভিন্ন বিষয় জানতে বুঝতে ভালোবাসে এবং সেই কৌতূহলী মনটা বাঁচিয়ে রাখার জন্যেই সৃষ্টিকর্তা অর্থাৎ যিনি লিখছেন তিনি এভাবেই গল্প এবং চরিত্রগুলিকে সৃষ্টি করেন যেন ওই ছোট কিশোর বা তরুণ বা তরুণী বা কিশোরী ওই সমস্যার কাছে পৌঁছে যাচ্ছে। সমস্যাটা কোথায়, মানে সে হয়তো জানেও না ওটা সমস্যার জায়গা, শুধুমাত্র কৌতূহল বশেই সে পৌঁছে যাচ্ছে এবং সমস্যাটা ধীরে ধীরে সমাধান করছে। বেশ, এটা একটা বেশ উল্লেখযোগ্য বিষয়, কারণ আমাদের যে যুগে, যে ডিজিটাল যুগে আমরা রয়েছি, সেখানে কৌতূহল নিরসন ব্যাপারটা খুব সহজ। মানে কোথাও একটা আমার কোনো একটা কিছু জানতে ইচ্ছে করছে, আমার মানে এখানে আমি একজন কিশোর বা কিশোরী বা তরুণ বা তরুণীকেই কল্পনা করছি, কিছুটা কিশোর কিশোরীদেরই, তারা জানতে ইচ্ছে করছে, তো একটা ফোন বা ইন্টারনেট বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই সেটা জেনে ফেলছে। সমাজ মাধ্যমেও মানে যদি তার অ্যাক্সেস থাকে সেখানেও অনেক কিছু জেনে ফেলা খুব সহজ। কিন্তু কৌতূহলী মনকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের যে গল্প, সে সরাসরি একটা পথ অতিক্রম করছে ওই সমস্যাটা সমাধান করতে, সেটা নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও খুব জরুরি আর কি। বেশ, আজ যেহেতু আমাদের আলোচনা হচ্ছে কিশোর কিশোরী গোয়েন্দা এবং সহকারীদের নিয়ে যারাও কিশোর, আপনি কার কথা দিয়ে শুরু করতে চান? না, কারো কথা দিয়ে শুরু করার থেকে আমার মনে হয় একটু ক্রোনোলজিক্যালি যদি বিষয়টা দেখি যে কিভাবে আসছে। হ্যাঁ, যেরকম আমি একটুখানি তথ্য অনুসন্ধান করছিলাম এটা পড়াশোনার জন্য। যেমন 1958 মানে 1958 সালে নারায়ণ সান্যাল শার্লক হেবো, কিরকম মজাদার নামটা তুমি ভাবো, তার নাম হচ্ছে শার্লক হেবো, সেটা কিন্তু আসল নাম নয়। তার মেজদা তাকে ভীষণই গোয়েন্দা, সারাক্ষণই সে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছে বলে তার এরকম নাম দিয়েছিল। এইটা হচ্ছে 1958। তারপরে আমরা পাচ্ছি 1961 সালে গন্ডালু, যেটা নলিনী দাসের লেখা গোয়েন্দা গন্ডালু। হ্যাঁ, গোয়েন্দা গন্ডালু। সেখানে 4টে চরিত্র আছে, কালু, মালু, বুলু আর টুলু। তারা হোস্টেলে থাকে এবং তারা বিভিন্ন সমস্যার সমাধান করে। 1972 সালে আসছে গোগল। তার আগে 1965-তে কিন্তু ফেলুদা এসে গেছে। আচ্ছা, ফেলুদার সহকারী হিসেবে আমরা তপসিকে পাচ্ছি। হ্যাঁ, আমি প্রথমে শুধু কিশোর গোয়েন্দাগুলোই বলছি বলে আমি ফেলুদাটা বাদ দিয়ে রাখলাম। 1972 সালে গোগল এসছে, গোগলের সঙ্গে অশোক ঠাকুর আছেন। তারপরে পূর্ণেন্দু পত্রী 1989 আনছেন জাম্বো। হ্যাঁ, সেটা একজন গোয়েন্দা, যে কিন্তু আবার ব্যোমকেশ বক্সীর ছেলে। জাম্বোর আসল নাম হচ্ছে অভিষেক বক্সী। ব্যোমকেশ বক্সী মারা গেছে অ্যাকর্ডিং টু পূর্ণেন্দু পত্রী। হ্যাঁ, উনি ওটা সৃষ্টি করেছেন। হ্যাঁ, ব্যোমকেশ বক্সী তো সৃষ্টি, আসল মানুষ তো নয়। তো প্রায় নিজের মানে জ্যান্ত মানুষই মনে হয় আমাদের এমন পরিচিত ব্যোমকেশ বক্সী। একদম, আসলে কিছু কিছু চরিত্র আমাদের সঙ্গে এমন ভাবে বেড়ে ওঠে, আমাদের মনের ভেতরে এমন ভাবে থাকে যেন মনে হয় তারা কোথাও না কোথাও তাদের অস্তিত্ব রয়েছে বাস্তবেও। তো সত্যবতী আছে, ও আর অজিত হচ্ছে তার মেন্টর, জাম্বোর মেন্টর। তারপরে অজয় রায়ের শিবু দেবু আসছে, রঞ্জিত চট্টোপাধ্যায়ের অভ্র শুভ্র আসছে, আনন্দ বাগচি সুনন্দ আসছে, এরকম পরপর আসছে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা আছেই, এছাড়া কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং চরিত্র আছে, সেটা হচ্ছে তাতার। আচ্ছা, হ্যাঁ, এখানে শঙ্কু, দেবু আর তাতার এই তিনজন বন্ধু, তার মধ্যে তাতার মেনলি গোয়েন্দা এটা করে। হীরেন চট্টোপাধ্যায়, রাজা আছে। আর এখন যারা লিখছেন, যারা এই মুহূর্তে যারা লিখছেন, তাদের মধ্যে স্বপন বন্দ্যোপাধ্যায়ের ডাম্বেল, তারপর দেবল দেববর্মার প্রলয়, শিশির বিশ্বাসের গনসা, অনন্য দাসের জিকোপেকো, হ্যাঁ, এরকম কয়েকজন আছে। আমার নিজের যেমন তরুণ গোয়েন্দা আছে, রেনো আর বেটো, রেনেসা আর বিতান, যারা দুজনেই তরুণ, কিন্তু তারা কিন্তু কিশোর নয়, তারা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে, তারা দুজনে মিলে সমস্যার সমাধান করে। এটা একটা ক্রোনোলজিক্যাল আমি বললাম যে যারা কিশোর বা তরুণ গোয়েন্দা আসছে। বেশ, আমাদের গোয়েন্দা চরিত্র নিয়ে বা কিশোরদের নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি, আপনি পাণ্ডব গোয়েন্দার কথা বলছিলেন। পাণ্ডব গোয়েন্দা কি কোথাও বন্ধুত্বের গল্প শোনায়? অবশ্যই, কারণ কিছু সমস্যায় হয়তো এমন দেখা গেছে পাণ্ডব গোয়েন্দার গল্পে, সরাসরি হয়তো তারা সমস্যার কাছে ওইভাবে পৌঁছে যায়নি বা কৌতূহল থেকে যায়নি, হয়তো একজন বন্ধু একটা সমস্যায় পড়েছে, বাকিরা ঝাঁপিয়ে পড়ে সেই জায়গাটা সমাধান করতে করতে বা সেখানে পৌঁছে তারা দেখছে এখানে তো শুধু অতটুকু নয়, আরেকটা সমস্যা লুকিয়ে রয়েছে। সেই জায়গা থেকে এই ধরনের যে কিশোর গোয়েন্দারা কি কোথাও আমাদের মূল্যবোধ বা বন্ধুত্বের গল্পগুলোও তো শোনায়? অবশ্যই। পাণ্ডব গোয়েন্দা তো মানে পাণ্ডব গোয়েন্দা মানে 5 জন, বাবলু, বিলু, বাচ্চু, বিচ্ছু, ভম্বল আর কানা পঞ্চু অবশ্য সঙ্গে আছে। তো এটা একদমই ভীষণ রকমই বন্ধুত্বের গল্প।
প্রথমত তারা একসঙ্গে সমস্যাটা সমাধান করছে, কেউ বিপদে পড়লে একজন একজনকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে না। তুমি যেটা বললে সেটাও খুব সত্যি, যে একজনে একটা সমস্যায় পড়েছে সেটা সমাধান করতে গিয়ে তারা সেখানে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং গোয়েন্দা গল্প যখন কিশোর গোয়েন্দাদের গল্প হচ্ছে বা যখন এই ধরনের অ্যাডভেঞ্চারের গল্প হচ্ছে, তখন কিন্তু তার সঙ্গে একটা বন্ধুত্বের গল্পও থাকে। যেমন গোয়েন্দা গন্ডালুতে ওরা 4টি মেয়ে, কিন্তু তারা কিন্তু হস্টেলের বন্ধু, একসঙ্গে থাকে। তারপরে শিবুদেবু বা অভ্র শুভ্র এরাও বন্ধু, বা তাতার যেটা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় বললাম তারও 2জন বন্ধু আছে। আসলে এটা খানিকটা লেখকরা ইচ্ছাকৃতভাবেই করেন এবং এটা করাটা বাঞ্ছনীয়, কারণ এই ছেলে মেয়েগুলি যে বয়সের, সেই বয়স থেকে মানুষ কিন্তু বন্ধুত্বের গুরুত্বটা বুঝতে শুরু করে। বাবা মা আত্মীয় স্বজনের বেড়া পেরিয়ে তারা বন্ধু যে হয় এবং বন্ধুত্বটা যে কত জরুরি, যে কোনো সংকটের সময় যে বন্ধুকে চেনা যায়, এই বোধগুলো যারা পড়ছে পাঠক তাদের মধ্যে তৈরি হয়, তারা যাতে বুঝতে পারে। এবং একলা একলা যে সহজে কিছু করা যায় না, বিপদে পড়লে বন্ধুদের সাহায্য যে খুব দরকার, এটা কিন্তু জীবনে খুব বড় পাঠ। বিশেষ করে আজকের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডের ক্ষেত্রে, যেখানে সর্বসময় আমরা একটা প্রতিযোগিতার মধ্যে চলছি, সেখানে একটা বন্ধু যে কত জরুরি সেটা কিন্তু যার বন্ধু নেই সে বোঝে কিনা আমি জানি না, কিন্তু বন্ধু থাকাটা খুব ভীষণ দরকার। তো আমার ধারণা লেখকরা যখন এই ধরনের কোনো চরিত্র করছেন, তখন তারা একাধিক জন মিলেই কাজটা করেন সাধারণত। এটা সচেতন ভাবে এরকম ভাবে তৈরি করা হয় পরিসরটা। বেশ বেশ। আপনি গোগলের কথা বলছিলেন, আপনার ক্রোনোলজি অনুযায়ী যে গোয়েন্দা যাদের নাম আমাদের একেবারে পরিচিত, গোগল তাদের মধ্যে একজন। আপনি আমাদের শ্রোতাদের অনেক অপরিচিত নামও দিয়েছেন, মানে যাদের গল্প হয়তো আমরা তেমন ভাবে পড়িনি। আশা করব আমাদের এই অনুষ্ঠানটা শুনতে শুনতে নিশ্চয়ই কোনো পরিবারের বড় সদস্য যদি শুনে থাকে, সে তার পরিবারের ছোট সদস্যটিকে এই বাকি যে যাদের কথা আমরা পড়িনি তাদের নিশ্চয়ই পড়াবেন বা শোনাবেন। এই বইগুলো পাওয়া যায়, কিন্তু এখনো অনেকগুলো বই পাওয়া যায়। ঠিক। গোগলের কথায় আমরা আসি। গোগল বুদ্ধিমান, মেধাবী, অথচ সাধারণ, মানে এইটা আমরা যে সমস্ত কিশোর গোয়েন্দা পেয়েছি বা সহকারী পেয়েছি, একটা অদ্ভুতভাবেই পাওয়া গেছে যে তারা কেউই লার্জার দ্যান লাইফ কিন্তু নয়। মানে বুদ্ধিমান, মেধাবী, অথচ একটা তাদের মধ্যে একটা সাধারণ স্বাভাবিক কিশোর আমরা যেভাবে বড় হই, মানে একটা হয়তো কিছু হারিয়ে ফেললে বাড়ির লোক বকছে, দাদা বকছে, দিদি বকছে, বা কোথাও একটা আমরা যদি একটা কোনো অপরিচিত জায়গায় যেতে চাই, বাড়ির লোক আটকায়, সাবধান করে, সেই একই ধরনের পরিবারের মানে গতে বাঁধা ভাবেই বড় হয়েছে, সেই ছাঁচটা আমরা দেখতে পাই গল্পগুলোয়। গোগলের ক্ষেত্রেও আমরা দেখেছি সেভাবেই। তো এই ধরনের চরিত্র কি এখনো লেখা হচ্ছে বা হয়? এই ধরনের চরিত্র না সবসময়ই লেখা হয়, তার কারণ এই ধরনের চরিত্র না হলে গোয়েন্দা জমে না। গোয়েন্দা যদি প্রথমেই লার্জার দ্যান লাইফ হয়ে যায়, তাহলে তো আর তুমি তার সঙ্গে নিজেকে রিলেট করতে পারছো না, কারণ সে তো পারবেই, তার তো সাংঘাতিক বুদ্ধি, তো সে দারুণ ভালো অঙ্ক করে, সে তো সাংঘাতিক মাসল পাওয়ার। এরকম যদি হয় তো তোমার প্রথমেই মনে হবে যে ও আচ্ছা, হ্যাঁ ও তো পারবে, আমি কি করে পারবো। হ্যাঁ, কিন্তু যখনই তুমি ও এ তো আমার মতোই, এই ভাবনাটা যখন আসবে, মানে যখন তুমি নিজেকে সাধারণ এবং অন্যকেও সাধারণ ভাবছো, তখন কিন্তু একটা চরিত্রের সঙ্গে মিলিয়ে নেওয়াটা অনেক সহজ হয়। এবং এই কারণেই সবসময় লেখকরা চেষ্টা করেন যে গোয়েন্দা যে হবে সে কিন্তু আপাতভাবে সাধারণ, তার নিশ্চয়ই কিছু কিছু বৈশিষ্ট্য আছে, তার নিশ্চয়ই কিছু কিছু যেগুলো অন্যদের থেকে আলাদা, যেগুলো অন্যদের থেকে হয়তো একটু বেশি আছে, কিন্তু আপাতভাবে সে সাধারণ মানুষ। সেও বাবা মামার বকুনি খায়, সেও ক্লাসে পড়া পারে না, কখনো কোনো ফার্স্ট বয় বা ইয়েকে কিন্তু কেউ গোয়েন্দা করে না। কারণ হবে কি করে, সে তো সারাক্ষণ সাথে পড়াশোনা করছে, তো তার তো অন্য কিছুতে গেলে তো তাকে তার মা বাবা বকবে। সুতরাং সে কখনো গোয়েন্দা হতে পারে না। গোয়েন্দা দুষ্ট ছেলে হবে, দুষ্ট ছেলে হতে পারে, সাহসী ছেলে হতে পারে, বেশি কৌতূহল আছে যার, বিভিন্ন বিষয়ে আগ্রহ আছে যার, তার গোয়েন্দা হতে পারে। এবং অবশ্যই সে ওই লার্জার দ্যান লাইফ বা তার সাংঘাতিক কোনো গুণ আছে এরকম হবে না। এগুলো ওই কিছু কিছু কমিক্স চরিত্র বা ওই রকম ধরনের দেখা যায় না, ওখানে থাকে। কিন্তু বাংলা সাহিত্য তো ভীষণ রকম বাস্তব নির্ভর চিরকালই, ইদানিং অবশ্যই একটু অন্যরকম ধাঁচে যাচ্ছে, যাই হোক। কিন্তু সাধারণভাবে বাংলা সাহিত্য বাস্তব নির্ভর, এবং সেই বাস্তব নির্ভর সাহিত্যের ক্ষেত্রে কিন্তু যে ছেলেটি বা মেয়েটির গোয়েন্দা হলে আমি আবার তুমি সবচেয়ে বেশি খুশি হব, সেই রকম ছেলে মেয়েকেই কিন্তু গোয়েন্দা করা হয়, কারণ তার সঙ্গে ভালোবাসাটা সবচেয়ে তাড়াতাড়ি তৈরি হয়।
পাঠক তাকে নিজের মধ্যে ভাবতে সুবিধা হয় পাঠকের। যে জন্যই আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে ব্যোমকেশ, ফেলুদা বা এই ধরনের গোয়েন্দা চরিত্ররা, মিতিন মাসি, এই ধরনের গোয়েন্দা চরিত্ররা যেন মনে হয় আমাদের পাশের বাড়িরই কেউ। মানে ছোটবেলায় অনেক কিশোর বয়সে বা তরুণ বয়সে অনেকেরই স্বপ্ন থাকে যদি ফেলুদার সঙ্গে একবার দেখা হতো, কারণ সেভাবেই সত্যজিৎ রায় চরিত্রটাকে গড়েছেন বা সেভাবেই তার বর্ণনা করা হয়েছে। বেশ, আমরা এরপর আসবো অর্জুন, সমরেশ মজুমদারের সৃষ্টি করা অর্জুন। তুলনামূলক সাহসী, একটু কঠিন রহস্য সে সমাধান করে। এই যে ম্যাচিওর হচ্ছে একটু একটু করে, মানে আমরা যদি ভাবি সেই অর্থে অর্জুন একটু পরিণত মানে গোয়েন্দাদের ক্ষেত্রে। তো এই ধরনের চরিত্রদের সঙ্গে আজকাল শিশু কিশোররা কতটা রিলেট করতে পারে বলে মনে হয় আপনার? এই অর্জুনের ক্ষেত্রে একটা সমস্যা হয়, হ্যাঁ, বিশেষ করে মানে এটা পার্টিকুলারলি অর্জুন চরিত্রের ক্ষেত্রে আমি বলছি, কারণ অর্জুনের গল্পগুলো খুব ইন্টারেস্টিং, পড়তে খুব ভালো লাগে, হ্যাঁ, কিন্তু অর্জুনের কাজকর্মটা মূলত ওই ডুয়ার্স অঞ্চল, উত্তরবঙ্গ, হ্যাঁ, এর মধ্যেই সীমাবদ্ধ। এবং তার ফলে যেটা হচ্ছে যে ওর সমস্যা যেগুলো সমস্যার সমাধান হয়, তার সঙ্গে ওখানকার প্রাকৃতিক পরিবেশ, ওখানকার ফ্লোরা ফনা, ওখানকার জীবনযাত্রার ধরন ধারণ, হ্যাঁ, এইগুলো ভীষণ রকম মিশে থাকে। ফলে সেটা খুব জেনারেলাইজ করা, সাধারণ একটা গ্রামের ছেলে বা সাধারণ মফস্বলের ছেলে, কলকাতার ছেলে সবসময় যে ওটা বুঝতে পারবে তা নয়। হ্যাঁ, একটা খুব সুন্দর সেটা হচ্ছে যে বর্ণনাগুলো অসম্ভব ভালো। সমরেশ মজুমদার উত্তরবঙ্গের যেভাবে বর্ণনা দেন, তার প্রত্যেকটা জঙ্গল থেকে, পাহাড় থেকে, নদী, ঝর্ণা, সেটা ভীষণ উপভোগ্য, সেটা খুবই ভালো লাগে। কিন্তু এইটার ক্ষেত্রে একটা অর্জুনের সঙ্গে রিলেট করতে সাধারণভাবে আমি দেখেছি পাঠকদের কিছুটা সমস্যা হয়, যেহেতু তার জায়গাটা রেস্ট্রিক্টেড। একটা মেট্রোপলিটন সিটি হলে বা একটা মফস্বল শহরে হলে কি হয়, তার সঙ্গে যোগাযোগটা অনেক বেশি থাকে, অনেক বেশি মানুষ তার সঙ্গে রিলেট করতে পারে, হ্যাঁ। তো সেইটা অর্জুনের ক্ষেত্রে একটা সমস্যা হয়, এবং তার সমস্যাগুলো ওর যে ক্রাইমগুলো সলভ করছে সেগুলো বনের চোরা কারবারি, ওই অঞ্চলের সীমান্ত পেরিয়ে যারা আসছে তাদের, এই সমস্ত থাকে। তো সেইটা একটা সমস্যা বলে আমার মনে হয়, এটা একদম সম্পূর্ণ আমার ধারণা, যদি আমার নিজের অর্জুন পড়তে খুব ভালো লাগে, কিন্তু সাধারণভাবে যে অতটা খুব বেশি এক্সপোজার যে সমস্ত বাচ্চাদের নেই, তাদের কতটা লাগে আমি জানি না। বেশ, আমরা এরপর একটু গোয়েন্দার সহকারীদের কথায় আসি। যেমন অবশ্যই আমরা শুরু করব তোপসেকে দিয়ে। তোপসের বুদ্ধিমত্তা বা তোপসের উপস্থিতি একদম ওই যে বলে না যে মাপে মাপ, মানে ফেলুদার সঙ্গে যেন ঠিক ওই রকম কোনো অ্যাসিস্ট্যান্টই জরুরি ছিল। যদিও জানি না এটা আমাদের ওই সত্যজিতের ওটা পড়েই আমাদের মাথার মধ্যে এটা বসে গেছে কিনা, যে এটাই হতে পারতো। মানে কিছু গল্প বা কিছু সাহিত্যের চরিত্র, কিছু সৃষ্টি আমরা অনেক সময় পড়লে বা শুনলে বা জানলে এটা মনে হয় আচ্ছা এটা তো এই না হয় এই অমুক এইভাবেও হতে পারতো। কিন্তু তোপসে এবং ফেলুদা এই বিষয়টা পড়লে যেটা মনে হয় যে যেন এটাই হওয়া উচিত, এটাই হতে পারতো, এরা দুজনেই একসঙ্গে সবসময় থাকবে। মানে একটা গল্পে বোধহয় তোপসে ছিল না ফেলুদার সঙ্গে, একটা দুটো গল্পে, একটা গল্পে খুব সম্ভবত তোপসে ছিল না ফেলুদার সঙ্গে। তো সেই গল্পগুলোও যেন কোথাও পাঠক হিসেবে মনে হয় যে এইগুলো ঠিক, মানে হয়তো খুবই ভালো রহস্য, খুবই সুন্দর, কিন্তু তাও পাঠকের গ্রহণ করতে অসুবিধা হয়। এই যে সহকারীদের উপস্থিতিটা কোথাও যেন সেই গোয়েন্দা চরিত্রটাকেও মানে কমপ্লিট করছে, সম্পূর্ণ করছে। এইটা নিয়ে কি বলবেন আপনি? প্রথমত যেটা বলার, এটা সম্পূর্ণত লেখক মানে সত্যজিৎ রায়ের অসম্ভব মেধা এবং অসম্ভব শক্তিশালী লেখনী, এই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। চরিত্রটাকে এমনভাবে তৈরি করেছেন, যেমনভাবে রেখেছেন পাশাপাশি দুটো চরিত্রকে, যেন মনে হচ্ছে যে একটা আরেকটার সঙ্গে মিশে আছে। কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তা করতে গিয়ে আমি কতগুলো খুব ইন্টারেস্টিং পয়েন্টস দেখলাম, হ্যাঁ, বিষয় যেমন ফেলুদাই হচ্ছে কিন্তু প্রথম বাংলা সাহিত্যের চরিত্র যার সঙ্গে একজন সহকারী রয়েছে। এর আগে লীলা মজুমদার, ওই পানু আর গুপি আর ছোট মামা একটা আছে, কিন্তু তাদের যে সম্পর্কে যে সমীকরণ আর ফেলুদা আর তোপসের সমীকরণটা একরকম নয়। এই যে ফেলুদা তোপসের যে সমীকরণ, সেই সমীকরণটা কিন্তু প্রথম। মানে আমি বলছি তোমাকে যে এর আগে জয়ন্ত মানিক লেখা হয়েছে, বিমল কুমার লেখা হয়েছে, ব্যোমকেশ বক্সী লেখা হয়েছে। হ্যাঁ, ব্যোমকেশ বক্সী আমি দেখছি যে 1932 সালে পথের কাঁটা প্রথম, 1934 সত্যান্বেষী। আর আর্থার কোনান ডয়েল
উনি কিন্তু ইয়ে করছেন, শার্লক হোমসের আত্মপ্রকাশ হচ্ছে 1887। হ্যাঁ, মানে এটা খুব স্বাভাবিক, পড়লে মনে হয় যে এরা সবাই হেমেন রায় বা শরদিন্দু এরা কিন্তু এক ধরনের কোনান ডয়েলের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন, যে দুজন গোয়েন্দা, দুজন পরস্পরের বন্ধু, সমবয়স্ক, তারা একজন আরেকজনকে মানে একজনই গোয়েন্দা, একজন তাকে সাহায্য করছে, গল্পটা সেই বলছে। ফেলুদার ক্ষেত্রে প্রথম এলো যে বাচ্চা ছেলে সঙ্গে, ফেলুদা গোয়েন্দা, একজন পূর্ণবয়স্ক মানুষ, তার সঙ্গে একটা বাচ্চা সহকারী, তার ভাই, হ্যাঁ ভাই তো, হ্যাঁ। তো এইটা না খুব ইন্টারেস্টিং, এটা কেন করলেন সত্যজিৎ রায় এরকম একটা। হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে গল্পটা লেখা হয়েছিল কিন্তু সন্দেশের জন্য, এবং 1965 সালে সন্দেশের যে গল্পটা, প্রথম গল্পটা প্রকাশিত হচ্ছে। এবং সত্যজিৎ রায় কিন্তু কখনোই শুধু গল্প বলার জন্য গল্প লিখতেন না, সিনেমা হিসেবে ভাবতেন না, শুধু সিনেমা নয়, তিনি অনেক কিছু বাচ্চাদের জানিয়ে দিতেন গল্পের মাধ্যমে। যখন গুগল ছিল না, যখন উইকিপিডিয়া ছিল না, তখন কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি সত্যজিৎ রায়ের বই পড়ে, যেগুলো আমরা জানতাম না, বহু ইন্টারেস্টিং তথ্য জানতে পেরেছি। এবার সেটা বলবে কি করে? শঙ্কু ডায়েরি লিখছে, ডায়েরিতে অনেক কিছু লিখে দেওয়া যায়, কিন্তু যখন একটা লোক গোয়েন্দাগিরি করছে তখন যদি তাকে কিছু বলতে হয় তাহলে তো জ্ঞান দেওয়া হয়ে যাবে, বলা যাবে না তো। তাহলে কাকে বলা যাবে? তার যদি সঙ্গে একটা বাচ্চা ছেলে থাকে, সে মজাদার ভাবে বলতেও পারবে। হ্যাঁ, একটা বাচ্চার দৃষ্টিভঙ্গি তো পরিণত নয় না, সে ব্যাপারটাকে মজার ছলে একটা হালকা ভাবে সুন্দর পারবে, যে বইটা পড়ছে ঠিক তার সমবয়সী একজন রয়েছে ফেলুদার সঙ্গে গল্পটা বলার জন্য, যে ফেলুদার জ্ঞানগুলো শুনছে, যে ফেলুদার থেকে নিজেকে ঋদ্ধ করছে, এবং সন্দেশীরাও ঋদ্ধ হচ্ছে, যেটা আমার ধারণা সত্যজিৎ রায়ের উদ্দেশ্য ছিল ফেলুদার চরিত্রের সঙ্গে তোপসে চরিত্রটা তৈরি করার। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, কারণ সমাদদারের চাবি গল্পতে কিন্তু তোপসে নিজেই বলছে যে আমি ফেলুদার স্যাটেলাইট, এবং আমি স্যাটেলাইট হয়েই থাকতে চাই। হ্যাঁ, তো আলাদাভাবে যে তারা কিন্তু যে গোয়েন্দা মানে তোপসে যে গোয়েন্দা কিছু ইনপুট দিচ্ছে তা কিন্তু নয়, হ্যাঁ, কিন্তু এইভাবে থাকছে। এটা যদি তুমি সন্তু কাকাবাবুর ক্ষেত্রে দেখো তাহলেও কিন্তু একটা গুরুত্ব আছে, কারণ কাকাবাবুকে সুনীল গঙ্গোপাধ্যায় এমনভাবে তৈরি করেছেন, মানুষটি এমন যে তার একজন সহকারী দরকার, ঠিক, হ্যাঁ, কারণ তার পাটা তাকে ক্রাচ নিয়ে চলতে হয়, তিনি যথেষ্ট বুদ্ধিমান বলিষ্ঠ একজন মানুষ, কিন্তু তাহলেও তার একজন সহকারী দরকার হয়। কিন্তু যেটা আমার এখানে বলার, এটা আমার খুব লাগে, সেটা হচ্ছে যে এইটা না একটা ট্রেন্ড সেট হয়ে গেছে বাংলা সাহিত্যে। তুমি দেখো এই জিনিসটা, এই ফেলুদা তোপসে পড়ে, মিতিন মাসি টুপুর, দীপকাকু ঝিনুক, তারপরে রিজুদা রিভু, এখন সৈকত মুখোপাধ্যায়ের বুধদা রুবিক, মাল্যবান আর কি, হ্যাঁ, পর চরিত্রগুলো আসছে। এবার ফেলুদার যে দাদা কনসেপ্ট, মানে 1965 সালে তখন আমাদের বাঙালিদের যৌথ পরিবার, তখন পরিবারের দাদার একটা আলাদা ভূমিকা আছে, যেমন আমরা ঘনাদা, টেনিদা এদেরকেও পেয়েছি। এই যে দাদার যে ধারণা, সেই যে ধারণা থেকে ওই যে একটা অরা, তোপসের তো ফেলুদা সম্বন্ধে একটা ওরকম ধারণা, সেইটা কিন্তু এখন আর নেই। এখন তো যৌথ পরিবার অনুবীক্ষণ দিয়ে খুঁজতে হবে বোধহয়, হ্যাঁ, সেরকম একটা অবস্থা। এবং ছেলেমেয়েরা কিন্তু ইভেন স্কুলেও সিনিয়র দাদাকে একটা সাংঘাতিক চোখে দেখে, দারুণ একটা ব্যাপার, তাকে ভয় ভক্তি করে, এরকম ধরনের ব্যাপারটা নেই। দাদার ধারণাটা কিন্তু অনেকটাই বাঙালি মধ্যবিত্ত পরিবার থেকে চলে গেছে। সেই জন্য আমার মনে হয় যে এখন এই ট্রেন্ডটা থেকে বেরোনো বোধহয় জরুরি খানিকটা। সেই কারণে আমি নিজে খুব সচেতনভাবে, আমার যে দুটো ধরনের গোয়েন্দা আছে, একটা কিশোর গোয়েন্দা আছে দিগন্ত দেব, যে কলেজের অধ্যাপক, যাকে আমরা দিনু টিকটিকি বলি, সে হচ্ছে বিবাহিত, তার স্ত্রী সাংবাদিক, এবং তারা স্ত্রী সাহায্য করেন, এবং তার যে বন্ধু আছে সে পুলিশে কাজ করে, পুলিশ তো থাকতেই হবে, নলে অ্যারেস্ট করবে কে। হ্যাঁ, আর রেনোবেটও কিন্তু দুজনে সমবয়সী, তারা ছোটবেলা থেকে একসঙ্গে পড়েছে, দুজনে বন্ধু। হ্যাঁ, তো এইটা আমি খুব সচেতনভাবে অ্যাভয়েড করেছি, আমি সচেতনভাবে চাইনি আমি যে এরকম একজন সহকারী, যে ছোট সহকারী বয়সে এবং আমার মনে হচ্ছিল যে এই ট্রেন্ডটা এখন আর বাচ্চারাদের ক্ষেত্রে, হ্যাঁ, ফেলুদার সম্বন্ধে একটা আলাদা ইয়ে তৈরি হয়ে গেছে, কিন্তু নতুন করে কাউকে অ্যাকসেপ্ট করাটা বোধহয় মুশকিল। ঠিক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো একেবারে শেষে, যে এই ধরনের গল্প শিশুদের
মনোজগৎ তৈরিতে বা শিশুদের সঠিক মনোজগৎ তৈরিতে কতটা সাহায্য করে? কারণ আমরা আপনার কাছ থেকে মোটামুটি সকলের নামই পেয়েছি, সকলকে নিয়েই আপনার মতামত শুনেছি, আমরা ভাগ করে নিয়েছি আলোচনার মাধ্যমে। আমার শেষ প্রশ্ন হচ্ছে, এই ধরনের গল্প শিশুদের মনোজগৎ তৈরিতে কতটা সাহায্য করে? আমার কিন্তু মনে হয় যে শিশুদের মনোজগৎ মানে কিশোরদের মনোজগৎ তৈরির ক্ষেত্রে গোয়েন্দা গল্পের একটা ভালো ভূমিকা আছে। কারণ কতগুলো বৈশিষ্ট্য না থাকলে কেউ গোয়েন্দা হতে পারে না। এক নম্বর হচ্ছে প্রত্যুৎপন্নমতিত্ব, তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে, তার পর্যবেক্ষণ ক্ষমতা মানে পাওয়ার অফ অবজারভেশন থাকতে হবে, তার সাধারণ জ্ঞান যে একটা লোক যদি সেতার বাজায় তার আঙুলে কড়া পড়ে, হ্যাঁ, তো এটা জানতে হবে। হ্যাঁ, এরকম কিছু কিছু জিনিস যদি না থাকে তাহলে কিন্তু গোয়েন্দা হওয়া যায় না। এবং এগুলো কিন্তু আমরা এই গোয়েন্দা গল্পগুলো পড়ে পড়ে আমরাও ছোটবেলায় শিখেছি, এখনো যারা পড়ে তারা কিন্তু এইগুলো এই বিষয়গুলো এগুলো সম্বন্ধে সচেতন থাকা দরকার এবং এগুলো জানতে পারা, এইটা কিন্তু তারা গোয়েন্দা গল্পে মাধ্যমে শেখে এবং একটা মস্তিষ্কের একটা পুষ্টি হয়। আরও একটা জিনিস যেটা আমরা আগেও বললাম, সেটা হচ্ছে বন্ধুত্ব, বিশেষ করে কিশোর গোয়েন্দার ক্ষেত্রে, যেটা জীবনের একটা খুব বড় পাঠ। সেটাও কিন্তু গোয়েন্দা গল্পের মাধ্যমেই সব থেকে, গোয়েন্দা বা এই ধরনের অ্যাডভেঞ্চার স্টোরি যেখানে একটা 4-5 জনের একটা দল, একটা 3-4 জনের একটা দল একটা সমস্যার সমাধান করছে, সেখানে একটা বন্ধুত্বের সংজ্ঞা তৈরি হয়, বন্ধুত্বের একটা ধারণা তৈরি হয়, যেটা আজকের প্রতিযোগিতার দিনে বাচ্চারা প্রায় পায় না বললেই চলে তাদের নিজস্ব জীবনে। সেই ধারণাটাও জরুরি। সেটা আমার মনে হয় গোয়েন্দা গল্প কিন্তু কিশোরদের জন্য দরকার, তাদের মস্তিষ্কের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য, জীবনবোধ তৈরির জন্য আমার মনে হয় জরুরি। বেশ, আমরা আলোচনা শুনলাম গোয়েন্দা গল্পে যে সমস্ত কিশোর, অর্থাৎ কিশোর গোয়েন্দা এবং যারা হয়তো একটু বয়স্ক গোয়েন্দা, বয়স্ক অর্থাৎ যারা যুবক বা সেই ধরনের গোয়েন্দা, তাদের যে সহকারীরা বা সহকারিনীরা কিশোর কিশোরী, তাদের কথা আমরা শুনলাম। এই আলোচনা করতে গিয়ে উঠে এলো বন্ধুত্বের গুরুত্ব, বন্ধুত্বের কিছু গল্প। তারপরে আমরা এটাও জানলাম যে কিভাবে এখন সাহিত্যিকরাও এই ধরনের গল্প লিখে চলেছেন, এবং দীপান্বিতাদি নিজেও শোনাচ্ছিলেন যে এই ট্রেন্ডকে ভেঙেও তিনি গল্প লেখার চেষ্টা করছেন। আশা করব আগামী দিনে বাংলা সাহিত্যের এই গোয়েন্দার ক্ষেত্রটি আরও প্রশস্ত হোক এবং অন্যভাবে আমাদের কিশোর কিশোরীদের মনোজগৎকে তৈরি করুক, পুষ্টি দিক। অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী স্টুডিওয়ে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ শ্রোতাদের এবং সবাইকে ধন্যবাদ।